অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভারতবর্ষকে বিদেশি যারা সত্যি ভালোবেসেছিলেন তাদের মধ্যে নিবেদিতার স্থান সবচেয়ে বড়। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমার আজকের ভিডিওতে থাকবে ভগিনী নিবেদিতার সংক্ষিপ্ত জীবনী। স্বামী বিবেকানন্দের মানসকন্যা ভগিনী নিবেদিতার পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। ধর্মযাজক পিতা স্যামুয়েল রিচমন্ড ও মাতা ইসাবেলের কন্যা মার্গারেট উত্তর আয়ারল্যান্ডের একটি ক্ষুদ্র শহরে জন্মগ্রহণ করেন 1867 খ্রিস্টাব্দের 28 অক্টোবর। মাতৃগর্ভে থাকাকালীন তার মা তাকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই নিবেদন সম্পূর্ণ হয়েছিল 31 বছর পর স্বামীজি যেদিন তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করে নতুন নাম দিয়েছিলেন নিবেদিতা। ভগিনী নিবেদিতার জীবনকালকে মোটামুটি 3টি পর্বে ভাগ করা যেতে পারে। প্রথম পর্ব তার জন্মকাল থেকে স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাতের পূর্ব পর্যন্ত। এই সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তার চরিত্রের অনন্য সাধারণ গুণগুলির সম্যক বিকাশের সঙ্গে প্রবলভাবে দেখা দিয়েছিল সংশয় ও অনিশ্চয়তা। একদিকে সংশয়ের তাড়নায় মানসিক অবসন্নতা ও হতাশা, পাশাপাশি অন্তরের অন্তঃস্থলে এক পরম আশ্বাস যে মহা আহ্বানের জন্য তিনি প্রতীক্ষারত তা একদিন আসবেই। স্বামী বিবেকানন্দের দৈববাণীর মাধ্যমে সেই প্রত্যাদেশ তার কাছে এলো। স্বামীজির সঙ্গে সাক্ষাতের পর শুরু হলো তার জীবনের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায় ছিল তার কর্মজীবনের প্রস্তুতি পর্ব। তৃতীয় পর্বে নিবেদিতার প্রকাশ ঘটেছিল নীরব কর্মব্রতী রূপে। কর্মের মধ্যে দিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে আত্মবিসর্জন, এই ছিল তার সাধনা। তার এই মহৎ কর্মজীবনের মধ্যে দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন স্বামীজি উচ্চারিত সেই চরম সত্য, ব্রতের উদযাপনে প্রাণপাত করাই জীবনের আদর্শ, সিদ্ধির জন্য ব্যাকুল হওয়া নয়। সাফল্যের সঙ্গে হ্যালিফ্যাক্স কলেজ থেকে শিক্ষা শেষ করে মাত্র 17 বছর বয়সে তিনি শিক্ষয়িত্রীর পদ গ্রহণ করলেন। শুরু হলো তার শিক্ষা পদ্ধতি নিয়ে নানান গবেষণা। ইতিমধ্যেই নানান শিক্ষাবিদেরা শিশু শিক্ষার ক্ষেত্রে নতুন পদ্ধতি নিয়ে এসেছেন। নবীন শিক্ষাব্রতী মার্গারেট জনৈকা ডাচ মহিলা ডি লিউয়ের আহ্বানে 1890 খ্রিস্টাব্দে লন্ডনের উইম্বেলডনে নতুন বিদ্যালয়ে যোগদান করলেন। পরে অভিজ্ঞতা অর্জন করে 1892 সালে স্বাধীনভাবেই নিজে একটি বিদ্যালয় খুললেন। শিক্ষাকার্যে তার সাফল্য এবং শিক্ষা সম্পর্কে তার সুচিন্তিত মতামত ও বক্তৃতাবলী তাকে লন্ডনের বিদগ্ধ সমাজে সুপ্রতিষ্ঠিত করে তুলল। এর সঙ্গে যুক্ত হয়েছিল তার অসামান্য ব্যক্তিত্ব, তেজস্বিতা, বুদ্ধিমত্তা এবং রচনা শক্তি। সহসা তার জীবনের গতি পরিবর্তিত হয়ে গেল 1895 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের আগমনে। বহির্জীবনের সাফল্য মার্গারেটের চিত্তকে পরিপূর্ণ করতে পারেনি। তার অন্তরে এক আলোড়ন চলছিল। বাল্যকালে প্রচলিত ধর্মের প্রতি তার একটা সহজ বিশ্বাস ও অনুরাগ ছিল, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর বিচার বুদ্ধি জাগ্রত হবার ফলে সংশয় দেখা দেয়। ধর্মীয় অনুষ্ঠানগুলি মনে হতো প্রাণহীন। জীবনের এই পরম সন্ধিক্ষণে আবির্ভাব স্বামী বিবেকানন্দের। সব সংশয় ও দ্বন্দ্ব থেকে মুক্ত করে মার্গারেটকে যিনি এক অনন্ত লোকের সন্ধান দিয়েছিলেন। স্বামীজির সঙ্গে সাক্ষাতের পর থেকেই নিবেদিতা নিয়মিত তার ক্লাসগুলিতে উপস্থিত থাকতেন।
এরকমই একটি ক্লাসে স্বামীজি হঠাৎ বলে উঠলেন, জগতে আজ কিসের অভাব জানো? জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে, ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল। কে কে যেতে প্রস্তুত? স্বামীজির সেই বজ্রগম্ভীর আহ্বান মার্গারেটের হৃদয়ে তীব্র আঘাত করল। দিনের পর দিন মার্গারেট অস্থির চিত্তে কাটাতে লাগলেন। স্বামীজির আহ্বান তিনি উপেক্ষা করতে পারছেন না, কিন্তু মনের মধ্যে নানা সংশয়। স্বামীজির আদর্শের স্বরূপ কি, যে আদর্শের জন্য তিনি সব ত্যাগ করতে প্রস্তুত? 7ই জুন 1896 স্বামীজি মার্গারেটকে লিখলেন, প্রিয় মিস নোবেল, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা যেতে পারে। তা হলো মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের প্রচার এবং জীবনের প্রতি কার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ। এরপর একদিন স্বামীজি কথা প্রসঙ্গে মার্গারেটকে আরো স্পষ্ট করে বললেন, স্বদেশের নারীগণের কল্যাণ কল্পে আমার কতগুলি পরিকল্পনা আছে। আমার মনে হয় সেগুলিকে কার্যে পরিণত করতে তুমি বিশেষভাবে সাহায্য করতে পারো। মার্গারেট বুঝতে পারলেন ভারতবর্ষের নারী জাতির সেবায় তাকে জীবন উৎসর্গ করতে হবে। 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি মার্গারেট ভারতের মাটিতে পা রাখলেন, যেটিতে অপেক্ষমান স্বামী বিবেকানন্দ, তার কর্মের প্রেরণা, ত্যাগের উৎস। 28শে জানুয়ারি থেকে 11ই মে পর্যন্ত মার্গারেটের জীবনে কয়েকটি ঘটনা বিশেষ স্মরণীয়। 27শে ফেব্রুয়ারি শ্রী রামকৃষ্ণদেবের সাধারণ জন্মোৎসবে যোগদান। 11ই মার্চ স্টার থিয়েটারে বক্তৃতা দান। বক্তৃতার বিষয় ছিল ইংল্যান্ডে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার প্রভাব। 17ই মার্চ সংঘ জননী শ্রী শ্রী মা সারদা দেবীকে দর্শন ও 25শে মার্চ ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা লাভ। দীক্ষা লাভের পর 11ই মে স্বামীজির সঙ্গে তিনি হিমালয় ভ্রমণে যান। সঙ্গে ছিলেন স্বামী তুরীয়ানন্দ, স্বামী সদানন্দ, মিস ম্যাকলাউড, মিসেস সারা বুল ও আরো কয়েকজন। এই ভ্রমণকালে অন্যান্যদের সঙ্গে তিনিও স্বামীজির দুর্লভ সঙ্গ লাভ করেছিলেন। স্বামীজি বহু সময় এমন দিব্যভাবে অনুপ্রাণিত থাকতেন যে যারা তার চারিপাশে ছিলেন তারাও দৃশ্যমান জগতের বাইরে এক অতীন্দ্রিয় রাজ্যের আভাস পেতেন। এই ভ্রমণের মধ্যে দিয়েই নিবেদিতা ভারতবর্ষকে ভালোবাসতে শেখেন, প্রাচ্য জীবনযাত্রা ও সনাতন আদর্শকে অন্তরে গ্রহণ করতে সক্ষম হন। নিবেদিতা কাজ আরম্ভ করার জন্য ব্যগ্র হয়েছিলেন, তাই কলকাতায় ফিরেই তার উদ্যোগ চলতে লাগলো। স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী শারদানন্দজির উপস্থিতিতে 13ই নভেম্বর 1898 সালের কালী পুজোর দিন শ্রী শ্রী মা স্বয়ং বাগবাজার পল্লীতে 16 নম্বর বোসপাড়া লেনে এসে বিদ্যালয়ের প্রতিষ্ঠা কাজ সম্পন্ন করেন। অল্প সময়ের মধ্যেই নিবেদিতার স্কুলটি বেশ সুনাম অর্জন করেছিল। নিবেদিতাও ভারতের জাতীয় আদর্শের নারী শিক্ষার কাজের পাশাপাশি বক্তৃতা দান, প্লেগের সেবা ইত্যাদি নানা কাজ শুরু করলেন। স্বামীজির মতো নিবেদিতাও উপলব্ধি করেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন অর্থের, সেই সঙ্গে একদল শিক্ষাব্রতীর যারা এই মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করতে প্রস্তুত। 1899 সালে তাই অর্থ সংগ্রহের জন্য স্বামীজির সঙ্গে নিবেদিতাও গেলেন আমেরিকায়। ভগিনী নিবেদিতার ভারতবাসের কাল অতি সংক্ষিপ্ত। এই স্বল্পকালের মধ্যেই তার 3 বার পাশ্চাত্যে যাওয়ার প্রয়োজন হয়। প্রথমবার স্বামীজির সঙ্গে, যা আগেই উল্লেখ করা হয়েছে,
দ্বিতীয়বার ভগ্ন স্বাস্থ্যের উন্নতিকল্পে 1907 এবং 1910 খ্রিস্টাব্দে পরম বান্ধবী মিসেস সারা বুলের অসুস্থতার সংবাদে শেষবারের মতন তাকে পাশ্চাত্যে যেতে হয়। নিবেদিতার স্বল্পকাল ভারতবাসের প্রতিটি মুহূর্ত ছিল নিরলস কর্ম ও সেবায় পূর্ণ। 1902 সালের ফেব্রুয়ারি মাসে নিবেদিতা কলকাতার বাগবাজারে ফিরে আসেন এবং পুনরায় বিদ্যালয়ের কাজ শুরু করেন। ওই বছর এপ্রিল মাসে স্বামীজির আর এক শিষ্যা ক্রিস্টিন ভারতে এসে নিবেদিতার কাজে যোগ দেন। 4 জুলাই স্বামীজির আকস্মিক মহাপ্রয়াণ নিবেদিতার কাছে অপ্রত্যাশিত ও মর্মান্তিক, কিন্তু সংকল্পে তিনি অবিচল। অন্তরের সমগ্র শোক নিরুদ্ধ রেখে তিনি কর্মে অগ্রসর হলেন। স্বামীজি অনুভব করেছিলেন স্বাধীনতা ব্যতীত দেশের সর্বাঙ্গীন কল্যাণ ও মনুষ্যত্বের পূর্ণ বিকাশ অসম্ভব। তাই নিবেদিতা সর্বাত্মকরণে বিদেশি শাসনের নাগপাশ থেকে ভারতের মুক্তি চেয়েছিলেন। সে কারণে তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত হয়ে পড়েন। অথচ স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। ফলে তাকে সংঘের সদস্যপদ ত্যাগ করতে হয়। কিন্তু শ্রী শ্রী মা ও বেলুর মঠের সন্ন্যাসী বৃন্দের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ চিরকাল অক্ষুণ্ণ ছিল। এই সময় থেকে নিবেদিতার যথার্থ কর্মজীবনের শুরু। দেশের স্বাধীনতা সংগ্রাম, সামাজিক পরিবর্তন ও প্রগতির মূলে যে সকল শিক্ষিত প্রতিভাবান ব্যক্তি ছিলেন, তাদের উপরেও নিবেদিতার প্রভাব বড় কম ছিল না। এদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু, শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত, বিপ্লবী অরবিন্দ ঘোষ, বিপিন পাল প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। শুধু বিখ্যাত ব্যক্তি নয়, উদীয়মান অধ্যাপক, ঐতিহাসিক, শিল্পী, বৈজ্ঞানিকদেরও তিনি ছিলেন অনুপ্রেরণা স্বরূপ। ভারতের জাতীয় জীবনের উন্নতি ও সেবার জন্য তিনি অর্ধাসনে অনাহারে কাজ করে গেছেন। তার মহৎ চিন্তা ও কর্ম সমগ্র দেশকে পরিব্যাপ্ত করেছিল। একসময় ভারতের বিভিন্ন স্থানে তার বক্তৃতাগুলি বিপুল আলোড়ন সৃষ্টি করে। তার বক্তৃতার বিষয় ছিল স্বদেশ, জাতীয়তা ও ভারতের ঐক্যবোধ। তার গভীর আধ্যাত্মিকতা ও সূক্ষ্ম সৌন্দর্যবোধ, ভারতের পৌরাণিক কাহিনী, প্রাকৃতিক দৃশ্য ও ভারতীয় সমাজ ব্যবস্থার মধ্যে যেসব তত্ত্ব ও অন্তর্নিহিত তাৎপর্য আবিষ্কার করেছিল, তার মূল্য অপরিসীম। নিবেদিতা নিজে যে কটি বই প্রকাশ করে গেছেন, তার মধ্যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, কালী দ্য মাদার, দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি বিশেষ সমাদর লাভ করে। বস্তুত নিবেদিতার বিদ্যালয়টি ছিল তার সর্ববিধ কার্যের কেন্দ্র। গ্রীষ্মকালে অসহ্য গরম ও অস্বাস্থ্যকর পরিবেশে অশেষ কষ্ট হওয়া সত্ত্বেও তিনি স্থান পরিত্যাগে সম্মত হননি। বিদ্যালয় ছিল তার প্রাণের জিনিস। তিনি বলতেন, বিদ্যালয়ের ওপর স্বামীজির দৃষ্টি রয়েছে। এটি ভারতের নবজাগরণের উদ্বোধন মন্ত্রস্বরূপ হবে। হিমালয়ের সঙ্গে নিবেদিতার একটা নিগুড় সম্পর্ক ছিল। প্রতি গ্রীষ্মে ও পুজোর ছুটিতে তিনি মায়াবতী, দার্জিলিং প্রভৃতি জায়গায় যেতেন। 1911 সালে গ্রীষ্মের ছুটিতে তিনি মায়াবতীতে গিয়েছিলেন, আর পূজাবকাশে বসু দম্পতির সঙ্গে গেলেন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে গিয়ে কয়েকদিনের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সকলেই আশা করছেন নিবেদিতা সুস্থ হয়ে উঠবেন। নিবেদিতা কিন্তু নিজের অন্তরে মৃত্যুর পদধ্বনি শুনতে পেলেন। মৃত্যুকে তিনি ভয় করেন না। তিনি জানেন মৃত্যুর অর্থ এক অনন্ত সত্তায় নিজের সত্তার বিলুপ্তি। নিবেদিতা মৃত্যুর জন্য প্রস্তুত,
কিন্তু তার পরিচিত জনেরা সকলেই অত্যন্ত উদ্বিগ্ন। চিকিৎসার জন্য ডাক্তার নীলরতন সরকারের প্রাণপণ চেষ্টা, বসু পরিবারের সেবা শুশ্রূষা, কোনো কিছুরই ত্রুটি ছিল না। তবু অবস্থার অবনতি ঘটতে লাগলো। সকলের মন বিষাদগ্রস্ত, কিন্তু নিবেদিতার প্রশান্ত দুই চোখে সকলের প্রতি যেন প্রেম ও করুণা। মেয়েদের শিক্ষার চিন্তাই তার হৃদয়কে অধিকার করেছিল, প্রধানত যে কাজের জন্য তার এদেশে আগমন। তাই তার যা কিছু অর্থ, গ্রন্থসত্ত্ব সমস্তই বেলুর মঠের ট্রাস্টিগণের নামে উইল করে দিলেন। সেই অর্থ দিয়ে গঠিত চিরস্থায়ী ফান্ডের আয়ের সবটুকুই ব্যয়িত হবে ভারতীয় নারীগণের জাতীয়ভাবে শিক্ষার জন্য। শেষের দিনগুলিতে তিনি ধ্যান তন্ময় হয়ে উঠেছিলেন। 13ই অক্টোবর ভোরবেলা সহসা নিবেদিতার মুখমণ্ডল দিব্যজ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। অস্ফুট স্বরে তিনি বললেন, "The boat is sinking, but I shall see the sunrise." নিবেদিতার আত্মা বিলীন হয়ে গেল অসীম অনন্ত সত্তায়। রামকৃষ্ণ বিবেকানন্দগত প্রাণা সাধিকার ব্রত সংসিদ্ধ হল। নিবেদিতার মহাপ্রয়াণের সংবাদ দ্রুত গতিতে সর্বত্র ছড়িয়ে পড়ে। তার নির্দেশ মতন হিন্দু মতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হল। হিমালয়ের নির্জন ক্রোড়ে শ্মশান প্রান্তরে যেখানে নিবেদিতাকে দাহ করা হয়, পরবর্তীকালে সেই পবিত্র ভূমির ওপর যে স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়েছিল তাতে লেখা আছে, "Here reposes Sister Nivedita, who gave her all to India." দেশকে জাগ্রত করার কাজ স্বামীজি করে গেছেন। নিবেদিতার দায় তাকে সঞ্জীবিত রাখা। সর্বক্ষণ তার আপ্রাণ প্রচেষ্টা ছিল শ্রীরামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের আদর্শ ও মহিমা প্রচার। তার দৃঢ় বিশ্বাস ছিল এই দুই মহাজীবনের মধ্যেই সমগ্র ভারতের ঐক্য নিহিত। কেবল তাদের আদর্শ অনুসরণই ভারত মাতাকে আরো একবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করবে। আজকে এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে পরবর্তী ভিডিওতেও আপনাদের সঙ্গে আমার দেখা হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।